হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সনি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ক্যামেরার বিষয়ে আজকের ভিডিওতে মূলত যারা ফটোগ্রাফি করবেন মানে ভিডিওগ্রাফি করবেন খুবই সামান্য পরিমাণ, কিন্তু ফটোগ্রাফিটাই মূল লক্ষ্য। যেমন ওয়েডিং ফটোগ্রাফি হোক, প্রোডাক্ট ফটোগ্রাফি হোক, কোনো প্রমোশন ফটোগ্রাফি হোক, বা বিলবোর্ড তৈরির জন্য, পোস্টার তৈরির জন্য ফটোগ্রাফি হোক, স্টুডিও ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি হোক, আর তারপর আরও আনুষঙ্গিক যে ফটোগ্রাফির যত কাজ আছে, এই ফটোগ্রাফি করার জন্যই ক্যামেরা কিনবেন। তারা অনেকেই কনফিউশনে থাকেন আসলে কোন ক্যামেরা বা কি কি বৈশিষ্ট্য থাকে দেখে ক্যামেরা কেনা উচিত। আপনারা যখন একটা ক্যামেরা কিনবেন, আসলে ক্যামেরার কি কি বৈশিষ্ট্য থাকলে সেটা ফটোগ্রাফি আউটপুট বা ফটোগ্রাফির কোয়ালিটি খুবই ভালো হবে, শার্প ছবি পাবেন, ছবির কোয়ালিটি এডিট করার পরেও নষ্ট হবে না, বা বড় পোস্টার প্রিন্ট করার পরেও নষ্ট হবে না, বা কমার্শিয়াল কাজ করতে পারবেন, বা প্রফেশনাল লেভেলের ওয়েডিং ফটোগ্রাফি করতে পারবেন যেটা রেজুলেশন ভালো। কি কি বৈশিষ্ট্য থাকলে আসলে এই ক্যামেরাটা কেনা উচিত, এটা নিয়ে A to Z ধারণা দিব। যারা অবশ্যই নতুন ক্যামেরা কিনবেন ফটোগ্রাফির জন্য, এই ভিডিওটি স্কিপ করবেন না। এই 10 মিনিটের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কনফিউশনটা মাথা থেকে দূর হয়ে যাবেন, আর আপনারা রাইট ক্যামেরা চুজ করতে পারবেন ওয়েডিং ফটোগ্রাফি বা যে কাজের জন্য হোক। মূলত কোন ফটোগ্রাফির জন্য কোন ক্যামেরা কেনা উচিত এটাও ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, যারা ক্যামেরা সাধারণত দুইটা কারণে কিনি, একটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। এবং ফটোগ্রাফি করতে গেলে আপনারা জানেন, আপনারা যখন একটা জিনিসের ছবি তুলবেন, এই ছবিটা যেন শার্প দেখতে হয়, ছবির কোয়ালিটি মানে কোয়ালিটিটা এবং ছবির শার্প বা লার্জ কতখানি হবে এটাই ইনপুট করে বা ডিপেন্ড করে ক্যামেরার মেগাপিক্সেলের উপর। বর্তমানে 2024 সাল, এই সময় যে ক্যামেরা এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলো কিন্তু 24 মেগাপিক্সেল। আপনারা 18 মেগাপিক্সেল দিয়েও যে ছবির আউটপুট ভালো পাবেন না, এটা কিন্তু আসলে কথা না। কিন্তু আপনারা 2024 সালে সবসময় চেষ্টা করবেন আপডেট ক্যামেরা নেওয়ার জন্য, এবং মেগাপিক্সেলটা যেমন বেশি হয়, যেমন 33 মেগাপিক্সেল, 61 মেগাপিক্সেল, কিছু কিছু হায়ার লেভেল ক্যামেরা আছে 100 মেগাপিক্সেল পর্যন্ত আউটপুট দেয়। আর মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে আপনার ছবিটা কত বড় প্রিন্ট করতে পারবেন, কতখানি জুম করে রিটাচ করতে পারবেন, বা ছবির কোয়ালিটি শার্পনেস পাবেন। মানে ছবিটা জুম করে আপনি চোখের ভিতরের অংশটুকু পর্যন্ত দেখতে পারবেন একটা সাবজেক্টে, যদি আপনি কোনো মানুষের ফটোগ্রাফি করেন বা কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করলে প্রোডাক্টটা যেন বড় করে কেউ দেখতে পারে, প্রোডাক্টটা দেখতে যেন সুন্দর হয়, এটা মেগাপিক্সেলের উপর কিন্তু খুবই ভালো পরিমাণ ডিপেন্ড করে। এরপরে আরেকটা কথা বলি, এই 2024 সালে কিন্তু ক্যামেরার দাম অনেকটাই বেশি। আমি বলছিলাম না যে 18 মেগাপিক্সেল দিয়ে কাজ হবে না, আসলে 18 মেগাপিক্সেল দিয়েও কিন্তু প্রফেশনাল, 18 কেন 16 মেগাপিক্সেল দিয়েও যেসব ক্যামেরা 2012-13 সালে রিলিজ হয়েছে, 16, 18 মেগাপিক্সেল, 22 মেগাপিক্সেল, 21 মেগাপিক্সেল, 24 মেগাপিক্সেল, 24.1 মেগাপিক্সেল, এগুলো দিয়েও আউটপুট হয়। কিন্তু ক্যামেরা কেনার সময় আপনার লক্ষ্য রাখতে হবে আপনি কী কাজ করবেন। যদি বলেন যে আপনি কোনো বড় ওয়েডিং ফটোগ্রাফি করবেন বা কমার্শিয়াল কোনো কাজ করবেন, তখন দামি ক্যামেরা নিতে হবে। ক্যামেরা আপনারা জানেন যে একটা ক্যামেরার দাম বর্তমান সময় কিন্তু অনেকটাই বেড়ে গেছে, মানে সবার সাধ্যে না। যারা মিডল ক্লাস ফটোগ্রাফার তারা চেষ্টা করবেন একটু ব্যাকডেটেড ক্যামেরা নেন, কিন্তু ক্যামেরা মেগাপিক্সেল যদি 18 থেকে 24-এর মধ্যে হয় খুবই ভালো হয়। এবং এটা দামের উপর ডিপেন্ড করে, শুধু ক্যামেরা কিনলেই কিন্তু হবে না। আপনি একটা ক্যামেরা কিনছেন কিন্তু লেন্স কিনেননি, আউটপুট কিন্তু ভালো পাবেন। আপনার ভালো ফটোগ্রাফির জন্য কিন্তু লেন্স 50% কাজ করে, একটা বডি 50% কাজ করে, বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি কাজ করতে চান। আরেকটা কথা বলি, যারা স্টুডিওর কাজ করবেন, ধরেন পাসপোর্ট সাইজ ছবি করবেন, 4R, 10R, 12L, সর্বোচ্চ ধরেন 12L পর্যন্ত প্রিন্ট হবে, মানে 20-30 সাইজ, 20-30 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট হবে। তাদের কিন্তু অত হায়ার মেগাপিক্সেল প্রয়োজন হয় না। তারা 14 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 18 মেগাপিক্সেল, যেমন ক্যাননের যে মডেল প্রিভিয়াস মডেলগুলো আছে 700D, 600D, এসব মডেলও কিনতে পারেন। কিন্তু জাস্ট হতে যারা বলতেছে, যারা ছোট ছোট স্টুডিও বা কোনো ফটোকপির দোকানে ছবি প্রিন্ট করবেন, তাদের কিন্তু এত কম সাইজের, কম মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট দিতে পারবেন যারা স্টুডিও করবেন। কিন্তু যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, কমার্শিয়াল বিলবোর্ড, বড় বড় বিলবোর্ড দেখেন না আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময়, এইসব বিলবোর্ড তৈরি করা বা কমার্শিয়াল কাজ করার জন্য, বা কোনো বিল্ডিং বা স্ট্রাকচারের ছবি তুলবেন, বিশেষ করে ল্যান্ডস্কেপ ছবি তুলবেন, একটা প্রাকৃতিক দৃশ্য তুলবেন, অনেক বড় একটা, ধরেন যে আপনি কোথাও ঘুরতে গেছেন, অনেক বড় একটা দৃশ্য তুলে ধরতে প্রিন্ট করবেন, তখন আপনারা কিন্তু হায়ার মেগাপিক্সেল কিনবেন, তখন আপনার দামি ক্যামেরা কিনতে হবে। এবং ক্যামেরার বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু দামটাও ডিপেন্ড করে আপনি কোন কাজ করবেন। ধরুন আপনি কাজ করলেন সামান্য স্টুডিওর, কিন্তু আপনি ক্যামেরা কিনে ফেললেন 2 লাখ, কিন্তু টাকাটা আপনি পড়ে থাকবে। আপনি একটা ক্যামেরা কিনছেন 2 লাখ, এই 2 লাখ টাকা এই ক্যামেরা থেকে কিন্তু আপনার, মানে আপনি ব্যবসা করে তুলতে হবে, এবং ব্যবসা করে তুলতে গেলে আপনি অবশ্যই তুলতে পারবেন। আপনি যে যত দামি ক্যামেরাই করেন না কেন, ক্যামেরা সেক্টরটা এখন তো এতটা বড় হয়ে গেছে যে
টাকা তোলা সম্ভব, কিন্তু আপনার যে সময় লাগবে একটা এই 2 লাখ টাকা তোলার জন্য বা 1 লাখ টাকা বা 50,000 টাকা তোলার যে সময়টা জীবন থেকে চলে যাবে, এই সময় কিন্তু পাবেন না। এই জন্য যদি ছোট কাজ হয় ছোট ক্যামেরাতে ইনভেস্ট করুন বা কম দামি ক্যামেরাতে ইনভেস্ট করুন, এটাতে আপনার লোয়ার মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও হয়ে যাবে কাজ। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এর আগেই বললাম যে আপনার একটা ক্যামেরার বডি কিন্তু কাজ, আপনি শুধু বডি কিন্তু ছবি কিন্তু তুলতে পারবেন না, আপনি লেন্স কিনতে হবে। লেন্স, এই লেন্সের ক্ষেত্রে বলবো আপনার যেসব বডি কিনবেন, বিশেষ করে কমার্শিয়াল কাজ করবেন, আপনার একার পক্ষে কিন্তু লেন্স কিন্তু অনেক ভেরিয়েন্ট, আলট্রা ওয়াইড, ওয়াইড, জুম, প্রাইম, টেলিফটো, অনেক রকম লেন্স পাওয়া যায়, অনেক ভেরিয়েন্ট। আর লেন্স নিয়ে যারা বিস্তারিত জানতে চান, অনেক হয়তো বা জানেন না কোন লেন্স কী কাজে ইউজ হয়, আমার সাইডের যে ভিডিওটি আছে বা ডিসক্রিপশনে দেওয়া আছে, আমি বিস্তারিত একটা ভিডিওতে এটা নিয়েও ভিডিও করছি যে কোন লেন্স কোন কাজে ইউজ করতে পারবেন, ওয়েডিং ফটোগ্রাফির জন্য কোন লেন্স ইউজ করবেন, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য কোন লেন্স, শুটিং ভিডিও করার জন্য কোন লেন্স, ভিডিওগ্রাফি করার জন্য কোন লেন্স, প্রাইম লেন্স ভালো কি জুম লেন্স ভালো, ডিসক্রিপশনের ভিডিওটা দেখতে পারেন বা আই বাটনের ভিডিওতে দেখতে পারেন। তো আপনারা যে ক্যামেরায় কিনবেন চেষ্টা করবেন সেই ক্যামেরার লেন্স অ্যাভেলেবল আছে কিনা এবং লেন্স থার্ড পার্টি তৈরি করে কিনা। লেন্স বলতে ধরতে গেলে এখন কিন্তু কয়েকটা ক্যামেরা বাংলাদেশে পাওয়া যায়, যেমন সনি ব্র্যান্ড 1 নাম্বার, নিকন, ক্যানন, তারপর লুমেক্স, বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা পাওয়া যায়, কিন্তু ক্যামেরার লেন্স কিন্তু থার্ড পার্টিও তৈরি করে। থার্ড পার্টি বলতে ক্যামেরা ধরেন যে আমি এখানে দেখেন আমি সনি বডির সঙ্গে যদি ট্যামরন লেন্স করি, ট্যামরন কিন্তু কোনো বডি তৈরি করে না। ট্যামরন, সিগমা, সামিয়ুং, তারপর ভিটোরেক্স, এগুলো কিন্তু একটা অবশ্যই থার্ড পার্টি লেন্স কোম্পানি, এবং এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটিফুল লেন্স তৈরি করে। আপনারা যখন একটা বডি কিনবেন চেষ্টা করবেন এটা লেন্স ভেরিয়েন্ট কেমন এবং কত প্রকার লেন্স ইউজ করতে পারবেন, লেন্সের দাম কেমন, কম দামির মধ্যে লেন্স পাওয়া যায় কিনা, এসব বিষয় লক্ষ্য করে লেন্সের বিষয়টা প্রাইম ভালো কিনা, জুম ভালো কিনা, এসব বিষয় লক্ষ্য করে অবশ্যই আপনার ক্যামেরা চয়েস করবেন। আপনি এমন এক ধরেন এখানে ক্যামেরা কিনলেন, বর্তমান সময় বাংলাদেশে অনেক সেকেন্ড হ্যান্ড দোকান ক্যামেরা আছে, একটা পেন্টেক্স ক্যামেরা কিনলেন, GH5 লুমিএক্স ক্যামেরা কিনলেন, যেটা লেন্স অ্যাভেলেবল নয়। যেমন ফুজি ফিল্মের অনেক লেন্স থার্ড পার্টি তৈরি করে, কিন্তু ফুজি ফিল্ম বাংলাদেশে একটা পপুলার ব্র্যান্ড, কিন্তু ফুজি ফিল্মের সব লেন্স পাবেন না, বা কোনো কারো কাছ থেকে যদি আপনার পার্শ্ববর্তী কোনো ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে, ফটোগ্রাফির ক্ষেত্রে যারা প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফিটাই করবেন, তারা কিন্তু অবশ্যই লেন্সটার বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নেবেন। এবং আপনারা নিছেন, ধরেন আপনার একটা লেন্স ভাড়া করে নিয়ে এসে ছবি তুলবেন, কিন্তু আপনি এমন একটা বডি নিছেন যেমন GH5 নিছেন, এটার লেন্স অ্যাভেলেবল না। ফুজির এমন একটা মডেল নিয়েছে যেটার লেন্স অ্যাভেলেবল না, থার্ড পার্টি বা আশেপাশে কোনো লেন্স পাওয়া যায় না। আপনি নেবেন ক্যানন, নিকন, সনি, মোটামুটি এই 3টে ব্র্যান্ডের মধ্যেই ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন। এগুলোর লেন্স কিন্তু বাংলাদেশে বর্তমান সময় অ্যাভেলেবল, এবং যে কোনো কারো কাছ থেকে ক্যামেরার লেন্স আপনি ধার করেও চালাইতে পারবেন বা কম দামের মধ্যে সেকেন্ড হ্যান্ডও কিনতে পারবেন। বিভিন্ন অপরচুনিটি থাকতেছে আপনার যদি আপনার লেন্সের মাউন্ট, এই জন্য লেন্সের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ক্যামেরার বডি কিনবেন এটার মাউন্ট বা জেড মাউন্ট, যে মাউন্ট হয়ে এটার লেন্স অ্যাভেলেবল আছে কিনা, সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কিনা, অন্য কোনো ফটোগ্রাফার থেকে ভাড়া নিয়ে চালাতে পারবেন কিনা। কারণ কি একার পক্ষে আপনি কখনোই 100% প্রপারলি কোনো লেন্স কিনে, মানে লেন্সের ভেরিয়েন্ট কিনে শেষ করতে পারবেন, লেন্সের ভেরিয়েন্টের কোনো শেষ নাই। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেই হয়তো বা অ্যাভয়েড করে যান, হাই ড্রামেটিক রেঞ্জ। হাই ড্রামেটিক রেঞ্জ বলতে আমি হাই ড্রামেটিক রেঞ্জ নিয়েও একটা ভিডিও করছি, বা আপনি গুগলে বা ইউটিউবে সার্চ দিতে পারেন ক্যামেরা হাই ড্রামেটিক রেঞ্জ। হাই ড্রামেটিক রেঞ্জটা আমি সোজাভাবে, আপনারা যখন একটা সাবজেক্টের ছবি তোলেন, উজ্জ্বল ডে লাইটে যখন ছবি তোলেন, অনেক সময় ছবিটা আপনার জ্বলে যায় বা ছবির ওভার এক্সপোজ হয়ে যায়। এই ওভার এক্সপোজকে আন্ডার এক্সপোজ ফটোশপ বা লাইট রুম, মানে যেটাতে এডিট করেন না কেন, যে সফটওয়্যারে এডিট করেন না কেন, আপনার ওভার এক্সপোজ ছবিকে যেন আন্ডার এক্সপোজ করে ছবির যেন ব্যাকগ্রাউন্ড, আমি সোজা একটা কথা বললাম, আমি একটা ডে লাইটে ধরেন আমার ছবি তুললাম, পিছনে আকাশ আছে, কিন্তু ওভার এক্সপোজের কারণে আকাশটা সাদা দেখা যাচ্ছে বা ছবিটা সাদা আছে, এটা আন্ডার এক্সপোজ করলে আকাশের যে নীল আকাশ বা মেঘাচ্ছন্ন আকাশ, এই আকাশের যে বাস্তব চিত্র এটা ফুটে উঠবে কিনা, এটা হাই ড্রামেটিক রেঞ্জের উপর কাজ করে। হাই ড্রামেটিক রেঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। কালার গ্রেডিং কম বেশি করা যায়, কিন্তু আপনি যদি ওয়েডিং ফটোগ্রাফার হন, আউটডোর ফটোগ্রাফি করেন বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, তারা কিন্তু হাই ড্রামেটিক রেঞ্জ অবশ্যই বোঝেন। এবং হাই ড্রামেটিক রেঞ্জ আমি সোজা বললাম, আমার পিছনেরটা ফুটে ওঠা, মানে ছবিটা জ্বলে গেছে বা সাদা আসছে, ছবিটা এডিটের ক্ষেত্রে লাইট রুমে বা ক্যামেরা রতে, ফটোশপে এগুলোতে লাইটটা কম দিয়ে আপনারা পিছনেরটা ফুটে উঠবে কিনা এই বিষয়টা উপর করে হাই ড্রামেটিক। এই জন্য আপনারা অবশ্যই বর্তমান সময় যে ক্যামেরাগুলো আছে নামছে, ধরেন বর্তমান সময় 2024 সালে মিররলেসের যুগ বা DSLR যদি কেনেন, আপনি
দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, ক্যামেরার মডেলটি লিখে যে এটার হাই ড্রামেটিক রেঞ্জ কেমন, এটা লিখে সার্চ করলে আপনি অবশ্যই গুগল বা ইউটিউবে পেয়ে যাবেন। এটা হাই ড্রামেটিক রেঞ্জ নিয়ে অনেক ভিডিও আছে, বা হাই ড্রামেটিক রেঞ্জটা কেমন হইতে পারে। আপনি অবশ্যই হাই ড্রামেটিক রেঞ্জ আছে, যেমন সনি A7 IV, আমি এই ক্যামেরা দিয়ে যদি ছবি তুলি, বা ক্যাননের 6D Mark II, বা হচ্ছে 200D 200D Mark II, M50 Mark II, মানে যত ক্যামেরা দিয়ে ছবি তুলছি কিনা কেন, হাই ড্রামেটিক রেঞ্জের ক্যামেরার যেগুলো রেঞ্জটা বেশি, সেটা ওভার এক্সপোজ হলে আপনার কোনো টেনশন, আপনি ছবিটা কিন্তু আন্ডার এক্সপোজ করে ছবির কোয়ালিটিটা আউটপুট খুবই ভালো দিতে পারেন। এই ক্ষেত্রে হাই ড্রামেটিক রেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা অনেকেই অ্যাভয়েড করেন বা অনেকেই জানেন না। এই হাই ড্রামেটিক রেঞ্জ নিয়ে অবশ্যই শিখবেন, এবং ফটোগ্রাফি যদি আপনি বিগিনার হন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই হাই ড্রামেটিক রেঞ্জ নিয়ে রিসার্চ করবেন। আমি মোটামুটি 10 বছর ধরে আছি ফটোগ্রাফিতে, এবং হাই ড্রামেটিক রেঞ্জ প্রথম দিকে বুঝতাম না, এই জন্য অনেক ছবি আমার ফেলে দিতে হয়েছে, বা অনেক ছবি তুলছি যেগুলো কাজে লাগতে পারতাম। যদি আগে থেকে জানতাম যে হাই ড্রামেটিক রেঞ্জ যে ক্যামেরাটার বেশি, এইরকম ক্যামেরা নিতাম বা এডিট করে আমি ছবিটা আউটপুট ভালো দিতে পারতাম। এই জন্য খুবই বিষয় লক্ষ্য রাখবেন। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কালার ডিপ্ট বা কালার বিট। অনেকেই হয়তো বা জানেন না কালার বিট, যেমন 8 বিট 10 বিট আপনারা হয়তো অনেকেই শুনেছেন। যে ক্যামেরার কালার বিট বা কালার ডেপথ যত বেশি, সে ছবির রেজুলেশনের সাথে সাথে ছবির কালারফুল ছবি আসবে। যেমন বর্তমান সময়ে অনেকে 8 বিট ক্যামেরা, যেমন 700D, তারপর নিকনের 3400D 3300D, এগুলো হচ্ছে 8 বিট কালার দেয়। আবার কিছু কিছু ক্যামেরা আছে যে কমন, যেমন 3300, নিকনের 3300, বা ক্যাননের 80D M50 Mark II, এগুলো হচ্ছে 12 বিট, এবং কিছু কিছু ক্যামেরা আছে 10 বিট। এই জন্য হায়ার বিট মানে বিট রেট যেটার বেশি, আপনি অবশ্যই গুগল করে কোনো ক্যামেরা স্পেসিফিকেশন যেটা আছে সেটা জেনে আপনি অবশ্যই কত বিটের ক্যামেরা, এই ক্যামেরার বিটটা দেখবেন। যখন অবশ্যই চেষ্টা করুন 12 বিট বা 16 বিট ক্যামেরা ফুটেজ মানে ছবি তুলতে পারে এমন মানে ক্যামেরা নেওয়ার জন্য। আর অবশ্যই বিট রেট যত বেশি, ছবি কিন্তু ততটা কালারফুল। অনেকেই দেখবেন যে আমার ছবি কালারফুল হয় না কেন, আপনার ক্যামেরা কিন্তু কিনছেন কিন্তু ক্যামেরাটা জানে না বিট রেট 8 বিট। 8 বিটের অনেকের ছবি আবার ক্যামেরা কিনছে, আপনার চেয়ে পুরাতন ক্যামেরা কিনছে, তার ক্যামেরাটা পুরাতন ব্যাকডেটেড হইলেও কিন্তু তারটা হচ্ছে 12 বিট, কিন্তু আপনারটা ছবি, আপনারটা যদি নিউ মডেলও হয়ে থাকে তাও কিন্তু আপনারটা ছবি কালারফুল ওটাতে দেখা যাবে। এজন্য কালার বিটটা অনেকটাই কাজ করে। এরপরে কালার ডেপথ, মানে কালার ডেপথ মানে আপনি কত মিলিয়ন কালার, এটা হয়তো সংখ্যায় নির্দিষ্ট করে, কোনোটা 16 বিলিয়ন, কোনোটা 18 বিলিয়ন, এই কালার ডেপথটা দেখবেন। কালার ডেপথটা আপনি পরীক্ষা করার জন্য কোনো ক্যামেরা লিখে সার্চ দিলে আপনি ক্যামেরার যেটা মূল ফিচারে কি কি আছে, এই ফিচারটা দেখলে আপনারা অবশ্যই কালার ডেপথটাও দেখতে পারবেন। এরপরে 6 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ অটোফোকাস। আপনারা যখন একটা ক্যামেরা কিনেছেন, কোনো ক্যামেরার 9টা অটোফোকাস থাকে, কোনো ক্যামেরার 19টা, কোনো 45টা, কোনো কিন্তু 700-800, বর্তমান যে মিররলেস ক্যামেরাগুলো সেগুলো কিন্তু 700-800 পর্যন্ত ফোকাস পয়েন্ট থেকে থাকে। এবং ফোকাস পয়েন্ট যার যত বেশি সেই ক্যামেরা দিয়ে ছবি তুলে কিন্তু ততটা শার্প হবে। অবশ্যই ফোকাস পয়েন্ট যে ক্যামেরার যত বেশি, সেই ক্যামেরার ছবি ততটা কোয়ালিটিফুল, এবং ছবিটা ডিফোকাস হওয়ার, অনেকে হয়তো ছবি তোলেন, ছবি খালি ডিফোকাস হয়, ফোকাস অফ আউট হয়ে যায়, বা ফোকাস সুন্দর আসে না, ছবি শার্প হয় না। এই জন্য ফোকাস পয়েন্ট বেশি যেসব ক্যামেরা, সেসব ক্যামেরা নেওয়ার চেষ্টা করেন। হয়তো বা আপনি 5 বছর পুরাতন একটা ক্যামেরা নিলে, যেমন নিকনের D5600, D5500, সেসব ক্যামেরা, বা ক্যাননের 80, এগুলো কিন্তু 45টা ফোকাস পয়েন্ট, কিন্তু এর চেয়ে পিছনে আরও ব্যাকডেটেড ক্যামেরা, যেমন 9টা ফোকাস পয়েন্ট, 700D 600D, এগুলোর কিন্তু অতটা শার্প ছবি আসে না। ফোকাস পয়েন্ট যতটা বেশি, আপনারা ভিউ ফাইন্ডারের মাধ্যমে ততটা ক্লিয়ার ছবি তুলতে পারবেন। ফোকাস পয়েন্ট, এবং ফোকাস পয়েন্ট শুধু ফোকাস পয়েন্ট হবে। বর্তমান সময় কিন্তু যেমন ক্যাননের ডুয়েল পিক্সেল অটোফোকাস, যেমন আই অটোফোকাস আছে কিনা, এসব বিষয় দেখে 4D অটোফোকাস আছে কিনা, ফোকাসটা কতটা ফাস্ট, এসব বিষয়ে রিসার্চ করে স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধু ভিডিওর ক্ষেত্রে কিন্তু অটোফোকাস না, স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রেও অটোফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, অনেক সময় বিভিন্ন ভেরি অ্যাঙ্গেলে আপনার ছবি তুলতে হয়, কখনো নিচু হয়ে, কখনো উপরের থেকে, তখন আমরা অবশ্যই চেষ্টা করবেন ফিক্সড ডিসপ্লে আছে এমন ক্যামেরা থেকে অ্যাভয়েড করা। আমরা অবশ্যই টিল্টেবল ডিসপ্লে বা রোটেটেবল ডিসপ্লে, বা রোটেটেবল মানে ডিসপ্লেটা রোটেট করা যায়, ডিসপ্লে, এসব ডিসপ্লেওয়ালা নেওয়ার চেষ্টা করবেন। এবং ডিসপ্লেতে সঙ্গে সঙ্গে আমরা যখন 7 নম্বর আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য রাখবেন, ভিউ ফাইন্ডারটা কতটা বড়, মানে আপনার ছবির যেটা আউটপুট, অনেক ক্যামেরায় আছে যে ভিউ ফাইন্ডারে যেমন দেখা যায় তার ছবি বড় ইনপুট হয়, বা ভিউ ফাইন্ডার যতটা দেখা যায় তার ছোট ইনপুট হয়। এই জন্য ভিউ ফাইন্ডারের কভারেজ প্রতিটা ক্যামেরারে কিন্তু কোনোটা 85%, কোনোটা 90%, কোনোটা 100%, অবশ্যই ভিউ ফাইন্ডার পার্সেন্টেজ আছে, অ্যাপ্রক্স কত পার্সেন্ট আপনার ছবিটা কভার দেবে ভিউ ফাইন্ডারে, এটা লক্ষ্য রেখে, এবং ভিউ ফাইন্ডার কতটা লার্জ, ভিউ ফাইন্ডারটা ক্যামেরাটার যতটা বড়, বা ভিউ ফাইন্ডার যে ক্যামেরা যত বড় ততটা কিন্তু ক্লিয়ারলি আপনার ছবিটা দেখতে পারেন এবং ছবিটা ক্লিক করতে পারেন। অনেকে ভাবেন যে বর্তমান সময় মিররলেসের যুগ, আমি ভিউ ফাইন্ডারে কেন দেখবো,
আমি ডিসপ্লেতে দেখে ছবি তুলবো, আসলে কিন্তু না। আসল মজা যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা কখনোই দেখবেন যে ডিসপ্লে দেখে ছবি ওঠায় না। যারা ওয়েডিং খুব চাপ ফটোগ্রাফি তখন হয়তো ডিসপ্লে, কিন্তু যারা প্রফেশনাল ফটোগ্রাফার বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা অবশ্যই চোখ দিয়ে ভিউ ফাইন্ডার দিয়ে আসল আউটপুটটা কেমন হবে, ফোকাসটা কেমন হবে, ফোকাসটা করতেও সোজা, তারা ভিউ ফাইন্ডারটাকে খুবই গুরুত্বপূর্ণ আকারে দেখে। বর্তমান সময়ে অনেক ক্যামেরা আছে যে সাইডে ছোট করে ভিউ ফাইন্ডার দেওয়া, সেলে মূলত অনেক ছোট করে ভিউ ফাইন্ডার দেওয়া থাকলেও কিন্তু আপনার আউটপুটটা অনেক সময় এটাতে ছবি তুলতে আনকমফোর্টেবল ফিল হবে। এই জন্য অবশ্যই ভিউ ফাইন্ডারের কভারেজ কেমন, ভিউ ফাইন্ডার দেখতে কেমন, এবং বর্তমানে মিররলেস যুগ কিন্তু ওএলইডি ভিউ ফাইন্ডার মানে ইলেকট্রিক ভিউ ফাইন্ডার। আপনি ডিসপ্লেতে যেমন ছবি দেখতেন ছবিটার কম্পিউটারে বা পিসিতে নিলে আপনি কিন্তু ছবির কালার তেমন নাও হতে পারে, কিন্তু ভিউ ফাইন্ডারে যেমন দেখবেন আপনি কোনো কম্পিউটারে যখন ছবিটা পার করবেন বা কম্পিউটারে এডিট করবেন সফটওয়্যারে, তখন কিন্তু ভিউ ফাইন্ডার যেমন ছবি তুলছেন ওখানে ওই রকম কালার বিট বা কালার ডেপথ দেখতে পারবেন। এই জন্য ভিউ ফাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা ক্যামেরার। এরপরে 8 নাম্বার যে বৈশিষ্ট্য, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন একটা ক্যামেরা কিনবেন, বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন, ট্রাভেল ফটোগ্রাফি করেন, বা আপনারা কোথাও ঘুরতে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, কোনো প্রজেক্টের ফটোগ্রাফি করেন, বিল্ডিং বাড়ি যারা কনস্ট্রাকশন কাজ বা সিভিল ইঞ্জিনিয়ার মানে কোনো বিল্ডিং বাড়ির ছবি তোলার জন্য বা কাজের সাইডের ছবি তোলার জন্য ক্যামেরা কিনবেন, তারা অবশ্যই ক্যামেরা কেনার সময় দেখবেন ওয়েদার শিল্ড। আপনারা ওয়েডিং ফটোগ্রাফি করেন, অনেকে হয়তো দেখেন বৃষ্টির মধ্যে ছবি উঠাচ্ছে বা বিভিন্ন ওয়েদারে বিভিন্ন বাংলাদেশের পরিবেশ কিন্তু খুবই ধূলিকণা বেশি যুক্ত। এই জন্য ওয়েদার শিল্ড বডি নিলে হবে কি আপনার ক্যামেরা সেন্সরে কোনো ময়লা যাবে না, ওয়েদার শিল্ড বডি নেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন একটা ক্যামেরা, বিশেষ করে যারা আউটডোর ফটোগ্রাফি করেন, ক্যামেরা থেকে ফোনে পারাপার ছবি পারাপার করে দিতে পারবেন। আমরা ক্লায়েন্টকে যদি ইনস্ট্যান্ট ছবি নিয়ে ছবি তাদেরকে দেন, ক্লায়েন্ট কিন্তু অনেক সময় অনেক খুশি হয়। ওয়েডিংয়ের সময় অনেকে হয়তো বা 2-1টা ছবি দেখাইতে হয় বা দিতে হয়, তারা পোস্ট করবে, তখন অবশ্যই আপনার ক্যামেরাতে ওয়াইফাই ব্লুটুথ আছে কিনা বা ক্যামেরার থেকে ছবি ডাইরেক্ট আপনার অ্যাপসের মাধ্যমে ফোনে পার হবে কিনা এটা দেখে কিনবেন। এছাড়া আরো ছোট ছোট কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একটু লক্ষ্য রাখবেন যারা নতুন ক্যামেরা কিনবেন বা ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনবেন। এই ক্যামেরা কেনার মানে ক্যামেরাটার সার্ভিস পাবেন কেমন বা ক্যামেরাটা সার্ভিস করা যাবে কিনা। অনেকে হয়তো বা খুবই কষ্ট করে টাকা অ্যারেঞ্জ করে একটা ক্যামেরা কেনেন, তাদের অনেক শখের ক্যামেরা, মূলত ডিএসএলআর মিররলেস যে ক্যামেরাগুলো আছে সবার কাছে কিন্তু শখের, সেটা হোক না প্রফেশনাল হোক না শখে। এই জন্য শখের ক্যামেরাটা কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনারা এটা সার্ভিস কেমন পাবেন সেটার দিকে। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন 2টা মেমোরি কার্ড স্লট আছে কিনা, কারণ 2টা মেমোরি কার্ড স্লো হতে অনেক সময় মেমোরি কার্ড যদি আপনি একটা ওয়েডিং এর কাজ করে আসেন মেমোরি কার্ডটা ক্রপড হয়ে গেল, তখন কিন্তু আপনার ক্লায়েন্টে কি জবাব দিবেন, আপনারা তার ওই মুহূর্তে কিন্তু ফেরত দিতে পারবেন। যারা এমন কোনো মুহূর্তে ক্যাপচার করেন, ট্রাভেল করেন বা কোনো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা অ্যাস্ট্রোনট ফটোগ্রাফি করেন যে অনেক দিন পরে সূর্যগ্রহণ হবে, যেসব দ্বিতীয়বার পাওয়া খুবই দুঃসাধ্য, বা একটা ওয়েডিং প্রোগ্রাম হলে সে প্রোগ্রামটা কিন্তু দ্বিতীয়বার পাবেন না। এই জন্য যদি কোনো ক্যামেরার মেমোরি, যদিও এখন বর্তমানে অনেক ভালো ভালো মেমোরি কার্ড আছে, কিন্তু মেমোরি কার্ডটা ক্রপড হয়ে গেলে সমস্যা। এই জন্য ডুয়েল কার্ড স্লট হবে কি আপনি একই ছবি দুইটা মেমোরি কার্ডেই আপনারা কপি করে রাখতে পারবেন বা কপি হয়ে ছবি ইনপুট হয়, মানে 2টা একবারেই রেকর্ড হয় একটা ছবি তোলার সাথে সাথে। এই জন্য ব্যাকআপ হিসেবে থেকে যাচ্ছে। হয়তো অনেকে হয়তো কম বাজেটের মধ্যে যেগুলো ক্যামেরা করেন তাদের বিষয় আলাদা, তবে একটা জিনিস এটা ছোট বিষয় লক্ষ্য রাখতে উচিত আমি মনে করি। এরপর আরেকটা জিনিস, বর্তমান সময় কিন্তু আপনারা যারা ছবি তুলবেন, ওয়েডিং ফটোগ্রাফি করবেন বা ফটোগ্রাফির মূল উদ্দেশ্য, তারা দেখবেন তার ক্যামেরাতে আপনার জেপ্যাগ এবং র দুইটাই একসঙ্গে রেকর্ড হয় কিনা, আপনার মেমোরিতে ছবি তুলে যেন র জেপিজি দুইটাই সেভ হয়। দুইটা সেভ হলে হবে কি আপনার র জেপিজিটা ক্লায়েন্টকে দিলেন আর রতে আপনি এডিট করার ভেরিয়েন্ট আর পাচ্ছেন। আর র ছবিগুলো কিন্তু এডিট করতে খুবই মজা এবং র ছবি থেকে আপনার আউটপুট আরও ভালো পাবেন। আমি র এবং জেপিজির মধ্যে একদম বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসছি, আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ইন্ড স্ক্রিনে বা ডিসক্রিপশন থেকে আপনার যে র এবং জেপিজির মধ্যে পার্থক্য নিয়ে যে ভিডিও এটা বিস্তারিত দেখতে পারেন। তো আজকের ভিডিও মূলত যারা ফটোগ্রাফি মূল উদ্দেশ্য লক্ষ্য তার কি কি বৈশিষ্ট্য দেখে কিনবেন এটা A to Z ধারণা দিলাম। আশা করি আপনাদের কাছে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনাদের ক্যামেরা কেনার সময় ফটোগ্রাফির মূল উদ্দেশ্য যাদের তারা কি কি বৈশিষ্ট্য লক্ষ্য রাখা উচিত। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা ক্যামেরা রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড, ভিডিওগ্রাফি রিলেটেড সব ধরনের ক্যামেরা রিলেটেড সব ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে আর আমার চ্যানেলটা ঘুরে আসেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, সব ভিডিওর আপডেট যেন সবার আগে পান।